চণ্ডীতলা বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, কারণ 29শে এপ্রিল হচ্ছে ভোট গ্রহণ। তার আগে আমরা একটু এবারে পর্যবেক্ষণ বা অ্যানালাইসিস করব এই বিধানসভায় কি ফলাফল হতে পারে। কারণ হচ্ছে এই চণ্ডীতলা বিধানসভা যদি আমরা দেখি 2021 সালে প্রায় 41,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী সাথী খন্দকার। তারপর লোকসভা নির্বাচন গেছে 2024-এ, সেখানে মার্জিন কমেছে তৃণমূলের, প্রায় দেখা গিয়েছে যে 25,000-এরও বেশি ভোটে তৃণমূলের প্রার্থী এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন। এবার 2026-এর নির্বাচন, তার আগে দেখা যাচ্ছে এসআইআর হয়েছে, এসআইআরে প্রায় 29,000-এরও বেশি নাম বাদ গেছে, এবং সেই নাম বাদের নিরিখে দেখা গেছে সংখ্যালঘু মুসলিম বা হিন্দু সকলের মিলিয়ে প্রায় 29,000 নাম বাদ গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখানে এম ফ্যাক্টর মুসলিম ভোট কাটাকাটি হয়, বা যদি দেখা যাচ্ছে যে আমরা যেমনটা শুনে আসি বরাবরই তৃণমূল বলে বামের ভোট রামে গেছিলো, এখন কিন্তু সিপিএম আলাদা করে প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে যদি বামের ভোট আবার ফিরে আসে, বা যদি তৃণমূলের যে সংখ্যালঘু ভোট একটা মূল ফ্যাক্টর, তারা বরাবরই রাজ্য জুড়ে আমরা শুনে আসি বিরোধীরা বলে যে মুসলিম ভোটেই কার্যত টিকে রয়েছে এই তৃণমূল দল, সেখানে যদি মুসলিম ভোট ভাগাভাগি হয় তাহলে কি সমীকরণ হবে। আসলে আমরা সরাসরি কথা বলবো। আমার সাথে রয়েছেন এখানে ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি কবিরুল আলম, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সাথে আমরা কথা বলে জানবো কি সমীকরণ হতে চলেছে। তো প্রথমেই জানাবো ডিএনএন বাংলায় ওয়েলকাম। এই যে সমীকরণ কি হতে চলেছে, আপনি তো দেখা যাচ্ছে কার্যত তৃণমূল প্রার্থীর সেনাপতি হিসেবে প্রথম সারিতে প্রচার করে আসছেন বরাবরই, কি বুঝছেন? প্রথম সারিতে নয়, অ্যাকচুয়াল দেখুন, সেই জবে থেকে ইলেকশন করছি, আর আমি সবসময় তো সারা বছর সারা জীবন যতদিন দল করছি আমি তো আমার মেজদি সাথী খন্দকারের সঙ্গেই থেকেছি। তা খুব স্বাভাবিক ব্যাপার, আমার নিজেরও ভালো লাগে মেজদির প্রচার করতে, কারণ মেজদি তো সবসময় মানে সে মাতৃস্নেহে আগলে রাখে, আমিও তার কাছে ছেলেরই মতো। তা প্রথম সারি দ্বিতীয় সারি না, যখনই ভোট আসে আমি প্রথম থেকেই চেষ্টা করি স্লোগান দেওয়ার, উজ্জীবিত করার, কর্মীদেরকে সামনে থেকে থাকার চেষ্টা করি। দেখুন, লিডারশিপ যারা দেয় না, তারা যদি একটু বেশি করে স্লোগান দেয়, তারা যদি একটু বেশি হাঁটে, কর্মীরা এন্থু হয়, আমি মনে করি এটা। তা আমি শুধু একা নয়, আমি আছি, সূর্য আছে, সবাই আছে, আমাদের একদম আমাদের পুরো কাউন্সিলর সবাই 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 আমরা একসঙ্গে করছি। আমরা দেখেছি 2021 সালে তৃণমূল কংগ্রেস 41,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল। তারপর 2024 সালের লোকসভা নিরিখে দেখা যাচ্ছে মার্জিনটা কমেছে, 25,000 সামথিং কিছুটা হয়েছে। এবার 2026-এর নির্বাচন, তার আগে দেখা যাচ্ছে নাম বাদ গেছে প্রায় 29,500। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা লড়াই করছেন, যেটা মেন ফ্যাক্টর এম ফ্যাক্টর মুসলিম ভোট নিশ্চয়ই আপনাদের পক্ষে পড়ে। সেখানে দেখা যাচ্ছে তোমার প্রার্থী কংগ্রেসের প্রার্থীও রয়েছে, সিপিএম আবার আইএসএফের সঙ্গে সমর্থন রয়েছে। এই এম ফ্যাক্টরটা কোথাও গিয়ে যদি ভোট কাটাকাটির জায়গায় পৌঁছায়, তাহলে কি কপালে দুঃখ আছে তৃণমূলের? প্রথম ব্যাপার বলি, দেখুন, পশ্চিমবাংলার মানুষ অনেক বেশি সচেতন, আর চণ্ডীতলার মানুষ আরও বেশি সচেতন। আর এই মাটি আকবর আলী খন্দকারের মাটি, এ মাটি সাথী খন্দকারের ঘাঁটি, বড্ড শক্ত মাটি, এটা নরম মাটি নয় যে এদিক ওদিক। দেখুন, রাজনীতিতে মেন হচ্ছে সংগঠন। আপনি অনেক বড় দলের ক্যান্ডিডেট, এটা একটা আলাদা পার্ট, আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু সংগঠন, আপনার বুথে কে প্রচার করবে, আপনার বুথে কে দেয়াল চুন করবে, কে পতাকা লাগাবে, কে বাড়ি বাড়ি যাবে। আপনারা তো চারি জায়গাটা ঘুরছেন, সিপিএম দেয়াল লিখতে পারেনি, বিজেপি দেয়াল লিখতে পারে, বিজেপিতে এমনিতেই তো প্রায় 80টা বুথে তো দেয়ালই লিখতে পারেনি, পতাকাই লাগাতে পারেনি, তাহলে আগেই 80টা বুথে ওয়াক ওভার পেয়েছি আমরা। এমনকি আপনাকে বলছি, এরকম অন্তত 40টা হিন্দু বুথ আছে যেখানে বিজেপির একটা লোক নেই। এখানে বিজেপিটা ফ্যাক্টর নয়, আমি বলতে চাইছি যদি কংগ্রেস, আইএসএফ এবং সিপিএম এর মধ্যে যদি মুসলিম ভোট ভাগ হয়ে যায়, তাহলে তো বিজেপি সুবিধা পেয়ে যাবে। আমি প্রথমেই বলেছি যে বাংলার মানুষ অনেক সচেতন, কাকে ভোট দিলে আমরা ভালো থাকবো, কাকে ভোট দিলে সরকার করবে। আচ্ছা আপনি বলুন, সিপিএম এর কি মনে হচ্ছে যে ওরা সরকার করার জায়গায় আছে? ওদের একটা কথা শুনলে আমার খুব হাসি পাচ্ছে, বলছে ওরা যদি ক্ষমতায় আসে প্রতি বাড়িতে একজন করে চাকরি দেবে আর ভাতা দেবে 6,000 টাকা করে। কখনো এরা লক্ষ্মীর ভাণ্ডারকে বলছে ভিক্ষা। আর ওরা যখন সরকারে ছিল চাকরি দিতে পারেনি, 55,000 কলকারখানা বন্ধ করেছে, তো ওদেরকে বিশ্বাস করবে? ওদের তো নিজেদের ভোটটাই তো রামে দিয়ে দিয়েছে, বামের ভোটটা রামে চলে গেছে, সেখানে ওদের কোনো গল্পই নেই, একদম খুব পরিষ্কার। আবার এবার তো আর রামে সেই ভোটটা যাবে না, কারণ সিপিএম প্রত্যেকটা বিধানসভায় প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে বামের ভোট বামে ফিরবে। বলছি, আমি একটা কথা বলি, 2019 সালে লোকসভার ভোটে সিপিএম তাদের টোটাল ভোটটা রামে করিয়েছে। যে ভোট একবার ফিরে যায় না, সেটা ফিরে আসতে আসতে 30 বছর লাগে, যে ভোট একবার চলে যায় সেটা ফিরে আসতে 30 বছর লাগে। তা এখনও সিপিএমকে
তাদের শুধু এমএলএ তৈরি করতে আরও 15 বছর লাগবে। যতদিন ওরা ওই বিজেপির সঙ্গে সঙ্গে মানে ভিতরে ভিতরে বিজেপি করা, মানে তৃণমূলকে সরাবো বলে বিজেপিকে হেল্প করা যতদিন না ওরা ছাড়বে, ওরা শূন্য থেকে মহাশূন্য হয়ে যাবে। তারপর হয়তো এক হতে পারে, আর সেটা আস্তে আস্তে এখনো 15 বছর বাকি, কোনোভাবেই কোনো সম্ভাবনা নেই। আর আমি আপনাকে বলছি ভোট কাটাকাটি হবে না। যাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে, যারা যাদের প্রতীককে ভালোবাসে, একটা নির্দিষ্ট পার্সেন্ট সেই পার্সেন্টেজ পেতে পারে। কিন্তু যে ফ্ল্যাকচুয়েট করে যে ভোটগুলো, যারা দেখে সব কিছু, সে ভোটটা তৃণমূল কংগ্রেসের পক্ষে। এ নিয়ে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। আজকের ডেটে লিখে রাখুন, সাথী খন্দকার 70,000 ভোটে জিতবে, লিখে রাখুন। আরও একটা কথা, এই যে নাম কাটার কথা বলছেন না, নাম কাটাটা বিজেপির বিরুদ্ধে গেছে, তৃণমূলের। আমি বলছি কংগ্রেসও নাম কাটেনি। তো মুসলিমদের নাম বেশি গেছে না, এইটা এই যে ভোটে আপনারা জেতেন সেই না না না, কি করে হলো? 60 আমরা দেখতে পাচ্ছি 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে সারা পশ্চিমবাংলায়। তাহলে সেই 91 লাখের মধ্যে আমরা যে পরিসংখ্যান পাচ্ছি, 60 লক্ষ হিন্দু সম্প্রদায়, 30 লক্ষ মুসলিম সম্প্রদায়ের। তাহলে কি করে বলছেন যে মুসলিম সম্প্রদায়ের নাম বাদ গেছে? সমান হারে বাদ গেছে, 2:1। দুটো হিন্দুর বাদ গেলে একটা মুসলিমের নাম বাদ গেছে। এবারে আপনি বলতে পারেন যে মুসলিম ভোটের মানে 100টা ভোটের মধ্যে 80টা ভোট তৃণমূল পায়, এটা বলতে পারেন। কিন্তু এটাও মাথায় রাখবেন যে অনেক দেখবেন বিধানসভা লোকসভার ভোটে যারা বাইরে কাজ করে, কেউ সোনার কাজ, কেউ জরির কাজ, বিভিন্ন কাজ করবে, তারা কিন্তু ভোট দিতে আসতো না। এবারে সব জাহাজে করে আসছে, রেলগাড়ি করে আসছে। মাথায় রাখবেন, 5,000 কেটে গেলে 7,000 ঢুকছে। যারা পরিবার নিয়ে ভগবতীপুর, নবাবপুর, কুমিরমরা, আমাদের মৃগালা, মথুরডিঙ্গি, চাকুন্দি, মনোহরপুর, আপনাদের আর কোন কোন নাম বলবো, আমাদের মাধবপুর, ঠিক আছে, এই যে টোটাল জোন, তারপর হচ্ছে আমাদের কুমিরমরা, হাটপুকুর, বেগম, মানে এই জন্যের টোটাল যারা বাইরে কাজকর্ম করে, পরিবার নিয়ে বসবাস করে, ঠিক আছে, জঙ্গলপাড়া, কৃষ্ণরামপুর, চুমাডাঙ্গা, নাম বলবো আর কত বলবো, সব লোক আসছে ভোট দিতে আসছে। তারা ভোট দিত না, ভোটার লিস্টে নাম ছিল, তারা দেশের লোক, তারা ওখানে সোনার বিভিন্ন কাজকর্মে থাকতো, পরিবার নিয়ে আসছে। আমার সঙ্গে একজনের কথা হয়েছে, 12 জনকে নিয়ে আসছে, মানে তার পরিবারের টোটাল 12 জন, সেই 12 জন আসছে, বলছে দিদিকে ভোট দেবো। তাহলে 5,000 কাটা গেলে তো 7,000 আসছে। এই যে মানে যারা ফিরছে ভোট দিতে আসছে, দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে, তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, তারা কার্যত তাদের ভাষা ইঙ্গিতে বোঝা যাচ্ছে তারা বিজেপিকে ভোট দিতে পারে। একটা কথা বলি, এই আমরা যেগুলো দেখি না সেগুলো বাস্তবে না। এই নরেন্দ্র মোদী যেগুলো দেখায় সেগুলো কি বাস্তবে? আচ্ছা, নয়ডায় কি হচ্ছে দেখাচ্ছে কেউ? দেখাচ্ছে না তো। কেন দেখাচ্ছে না? লখনৌর ব্যাপারটা কেউ দেখাচ্ছে? কেন দেখাচ্ছে না? আসলে এখন না মিডিয়াগুলো না গদি হয়ে গেছে। অ্যাকচুয়াল আমি বলছি আপনাদেরকে ধন্যবাদ, এই ইউটিউবারগুলো যদি না থাকতো না, তাহলে এই ভারতবর্ষের মানুষ সঠিক খবর পেত না। আজকে টোটাল মিডিয়া, প্রণয় রয়ের মতো সাংবাদিককে আজকে ইউটিউবার হতে হয়েছে। আমি তাকে সম্মান করি, এনডিটিভির মালিক ছিলেন, তার কাছ থেকে চ্যানেল কেড়ে নিয়েছে বিজেপি। আমরা এগুলো অস্বীকার করতে পারি না। আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আজ আপনারা বেঁচে থাকুন, আরও ভালো ভালো কাজ করুন। শুধুই রিকোয়েস্ট, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করুন। একটা জয় শ্রীরাম দেখাচ্ছে, কিন্তু বাদবাকি যারা দিদির কথা বলছে তাদেরকে দেখাচ্ছে না। দেখুন, ওদের অনেক টাকা আছে, বড় বড় চ্যানেলগুলো সব ওদের কথা বলবে, কিন্তু আপনারা তো আছেন আমাদের জন্য, আপনাদেরকে ধন্যবাদ। আমরা সবার জন্য আছি। না 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 না, আমি কিন্তু আমাদের জন্য বলেছি। কারা? যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, যারা শান্তিতে বিশ্বাস করে, আমি কিন্তু তাদের কথা বলেছি, নট টিএমসির কথা। আমি ধর্মনিরপেক্ষতার কথা বলতে চাইছি। আপনি যে কথা বলছিলেন নবাবপুর, ভগবতপুর, কুমিরমারা ভোটারদের কথা, যারা ফিরছে ভোট দেবেন, আশা করছেন তৃণমূলকে দেবে, কিন্তু জাতীয় কংগ্রেসের প্রার্থী জোর কদমে সেই সমস্ত এলাকাতেই প্রচার করছে, বিশেষ করে সংখ্যালঘু এলাকা, এবং তিনি দাবি করছেন ভোটটা এবার হাত চিনে দেবেন, 2 ফুলে 9 ভোট। দেখুন, যে কোনো আজকে বিজেপি প্রার্থী যদি যাচ্ছে বলছে আমাকে ভোট দাও, আমি এটা করে দেবো। কংগ্রেসের প্রার্থী যাচ্ছে বলছে এটা আমি করে দেবো। সিপিএমের প্রার্থী আবার তো বলে দিয়েছে যে কাউকে দিতে হবে না, শুধু আমাকে দাও, আমি সব করে দেবো। এটা তো নিয়ম। যে খেলতে নামলে কেউ হারতে, মোহনবাগানের সঙ্গে যেমন টালিগঞ্জ অগ্রগামীর খেলা হয় না, তখন টালিগঞ্জ অগ্রগামী হারতে বসে না, সেও বলে মোহনবাগানকে আমরা হারাবো। ঠিক আছে, সেটা তাদের কথা বলছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, তারা তাদের কথা বলুক, আমরা আমাদের কথা বলুন। আচ্ছা, একটা কথা বলি, করোনায় ভ্যাকসিনের ব্যবস্থা লাইন দিয়ে মানুষের কারা করেছে? আমরা। মানুষ করোনার সময়, মানুষ যখন অনেক গরিব মানুষ, অনেক মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ, যারা হাত পাততে পারেনি, তাদের বাড়িতে খাবার দাবার আমরা পৌঁছেছি, মানুষকে হসপিটালে আমরা পৌঁছেছি। আজকে কন্যাশ্রী আমরা দিই, রূপশ্রী আমরা দিই, লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই, যুবসাথী আমরা দিই, আজকে বাংলার বাড়ি আমরা দিই। পাশের বাড়ির মানুষের অসুবিধা হলে তার অ্যাম্বুলেন্সটা আমরা এনে দিই। কারোর যদি কোনো থানা পুলিশের কোনো অসুবিধা হয় আমরা পৌঁছাই। তাহলে হঠাৎ করে কেউ যদি এসে বলে আমাদেরকে ভোট দেওয়া হবে, বিরোধীরা বলছে যে বেছে বেছে দেন, এইসব সুবিধাগুলো বেছে বেছে দেন, যারা তৃণমূল করে তাদের দেন। বিরোধীদের কথাই তো এটা। আপনি আমার 19 নম্বর ওয়ার্ডে ঘুরুন,
যে কবিরুল আলম কাউকে কোনোদিন ফিরিয়ে দিয়েছে? আমি তো জিজ্ঞাসাই করি না যে কে সে কোন পার্টি করে। তারা আসে, আমি করে দিই, তারা আসে করে দিই। দেখুন, আমি যখন জনপ্রতিনিধি হয়ে যাব না, তখন আমার কাছে কে টিএমসি, কে সিপিএম, কে বিজেপি নেই, তারা আমার এলাকার মানুষ। আমি তাদের সব কাজ করে দেবো। তার ভোট দেখুন, আমি যদি কাজ করে দিই না, সে অটোমেটিক্যালি আমার পক্ষে আসবে, যদি আমার সব কাজ করে দেয়। তা আমরা বেছে বেছে করি না, এটা ভুল কথা। যদি বেছে বেছে সিপিএমের মতো করতাম না, তাহলে আমাদের আসন কমে যেত। আসন কিন্তু ক্রমশ বাড়ছে, ক্রমশ বাড়ছে, আর আরও বাড়বে। আমরা কখনোই বেছে বেছে করি না, এটা সবাই জানে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেছে বেছে করতো না, তাহলে কন্যাশ্রীটা আমাদের হাতে রাখতো। যে কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য সার্টিফিকেটে দেবে, তবেও কন্যাশ্রী পাবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হাতে মানে যদি ওই রকম বেছে বেছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী আমাদের হাতে রাখতো, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার আমাদের হাতে রাখতো, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী আমাদের হাতে রাখতো। আমাদের হাতে কিচ্ছু নেই। বলছে দুয়ারে সরকারে যাও, করে নাও। সবাই, সিপিএমের নেতাও যাচ্ছে, সে করে নিচ্ছে, বিজেপির নেতা। তাহলে আপনি বলছেন কি করে যে আমরা বেছে বেছে করি? কারণ মানুষের কাছে যে 72টা 74টা প্রকল্প, সেই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য খুলে দিয়েছেন। আমাদের হাতে কিচ্ছু নেই। আমরা শুধু এখন দেখতে পাচ্ছি মানুষের সুখে দুঃখে থাকি, কিন্তু সরকারি প্রকল্প সব মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দিয়েছেন, একদম খোলা জানালা, হাত বাড়াও, নিয়ে নাও। আর জাতীয় কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস অনেকটা কাছাকাছি, এটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু তারপরও ময়দানে আমরা আলাদা লড়াই করছি। এই লড়াই ময়দানে 100% থাকবে, এবং সম্মুখ সমরে থাকবে। 1 ইঞ্চি কাউকে জায়গা ছাড়া নেই। তো বুঝতেই পারছেন, আমরা এতক্ষণ একেবারে এক্সক্লুসিভ যে সাক্ষাৎকার নিচ্ছিলাম তৃণমূল নেতা কবিরুল আলম। তার যেটা বক্তব্য, যে কোনো ফ্যাক্টরি কাজ করবে না, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তাদের, সেটা বড় ফ্যাক্টর হলেও তাদের কাছে দেখা যাচ্ছে 29,000 যে নাম বাদ গেছে, সেখান থেকে তার যেটা বক্তব্য, অনেক যারা যে পরিমাণে পুলিং হতো, সবসময় তো 100% পুলিং হতো না ভোটের ক্ষেত্রে, ভোট গ্রহণের ক্ষেত্রে। সেক্ষেত্রে এবার তারা আশা করছে অনেক পরিযায়ী শ্রমিক যারা এই চণ্ডীতলা বিধানসভার মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করতেন, তারা সবাই ফিরছে, তারা কিন্তু ভোট দেবে। তাদের ভোটটা পড়লে কার্যত অনেক ভোট শতাংশ বাড়বে, এবং তার ফলে তাদের জয় কার্যত নিশ্চিত। এবং এবারও সাথী খন্দকার তৃণমূলের প্রার্থী 70,000-এরও বেশি ভোটে তিনি জয়ী হবেন, এমনটা তিনি বলছেন। পাশাপাশি দেখা যাচ্ছে তার যে রাজনৈতিক লড়াই, সেখানে শ্বশুর জামাইয়ের রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তিনি যেমনটা বলছেন যে রাজনৈতিক ময়দানে কিন্তু 1 ইঞ্চি জমিও তিনি ছাড়বেন না, এবং তৃণমূল প্রার্থী নিশ্চিত জয়। এবং 4 মে আমরা কিন্তু জানতে পারবো আসল ফলাফল কি হচ্ছে। আপনারা কি বলবেন এই অ্যানালাইসিস বা এই পর্যবেক্ষণ? আগামী দিনে আরও অন্যান্য রাজনৈতিক নেতা যারা চণ্ডীতলা বিধানসভায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের সাথে আমরা কথা বলবো। এরকম আরও এপিসোড দেখতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।